ইউনূস সাহেবের কথিত সরকার এখন লাইফ সাপোর্টে। এখন মাস্কটা কে খুলবে? এটা কি ওয়াকারুজ্জামান সাহেব খুলবেন লাইফ সাপোর্টটা, নাকি অন্য কেউ খুলবে? সেটা ডিপেন্ড করে। কিন্তু ওনার গভর্নমেন্ট ইজ নট ক্লিনিক্যালি ডেড, এটা একেবারেই লাইফ সাপোর্ট। এখন মার্কিন ডিপ স্টেটের কাছে মোহাম্মদ ইউনূস, ওনার লোকজন সবার প্রয়োজন শেষ। এবার ওনাদেরকে আপনি পৃথিবীর সব জায়গায় দেখেন, ডিপ স্টেট বা আপনি যদি বলেন সিআইএ, যাকে ব্যবহার করে। সাদ্দাম হোসেন কার সৃষ্টি? আমেরিকান সৃষ্টি। কিন্তু কি করলো শেষ পর্যন্ত? গাদ্দাফি কার সৃষ্টি? আমেরিকার। তো ইউনূস সাহেবও আমেরিকার সৃষ্টি। এখন ইউনূস সাহেবকে এবার বর্জন করবে। আমি তো মনে করি ভারতও তখন চেয়েছিল শেখ হাসিনা বিদায় হোক। আমেরিকান ডিপ স্টেট শুধু চায় নাই, ভারত চাইছে, আমার আর্মি চাইছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস, ডিজিএফআই চেয়েছে, এই জন্য হাসিনার পতন হোক। কারণ ওনারা তো ডিপ স্টেটের খেলার সঙ্গে জড়িত ছিলেন। গত বছর যে রেজিম চেঞ্জ হলো তখন তো এটার সঙ্গে ওনারা জড়িত ছিলেন। বাঘ চলে আসবে, সেই বাঘটা জাতির বন্ধু। কারণ আমি আগেই বলে নিচ্ছি, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। বাংলাদেশেও তো ওরা লুট করতে আসছে। কারণ মার্কিন ডিপ স্টেটের দুটো এজেন্ডা থাকে। একটা হলো ওদের দেশের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের বাধা সম্প্রসারিত করা, মানে অস্ত্রের বাধা, তাদের যুদ্ধ লাগাতে হবে, দাঙ্গা লাগাতে হবে। আর হলো যেই টার্গেটেড কান্ট্রি, সেই টার্গেটেড কান্ট্রির প্রাকৃতিক সম্পদ লুটে নিতে হবে। কিন্তু 5ই মে জেনারেল ওয়াকারুজ্জামান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা অনুষ্ঠানে কিন্তু বলেছেন, আপনারা যদি নিজেদের মধ্যে কামা ছোড়াছড়ি করেন এবং নানান রকম সমস্যা করেন, তাহলে দেশের সার্বভৌমত্ব যদি হুমকির সম্মুখীন হয়, আমাকে দোষ দিতে পারবেন না। আমি এই জায়গা থেকে প্রশ্ন করি, গত কয়েকদিন আগে সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা, তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, তিনি সরাসরি বলে ফেললেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে আবারও 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে। এখন এই 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগ থাকতেই অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল নির্বাচনের আগে, 2024 সাধারণ নির্বাচনের আগে। এবং এই 111 এর এক ধরনের গুঞ্জন বলি, গুজব বলি, বাস্তবতা বলি, যাই বলি এখন আমরা এর থেকে এখনো পর্যন্ত বেরোতে পারিনি। এবং যে সেনাবাহিনী এনসিপি নেতাদেরকে সব ধরনের প্রোটোকল দিয়ে বা তাদের রক্ষার জন্য নানান ধরনের পদক্ষেপ নিয়ে যথেষ্ট সমালোচিত হয়েছে, এটি বাস্তবতা। তারপরেও মাহফুজ আলম বা এনসিপির পক্ষ থেকে যারা আছেন সরকারে, তাদের মুখ থেকে আমাদেরকে এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে। আসলে কি তাদের কাছে কোনো ইনফরমেশন আছে, নাকি এগুলো কোনো আতঙ্ক ছড়ানো হচ্ছে, শুধুমাত্র একটা ইস্যু তুলে দেওয়া হচ্ছে? বিষয় কি আসলে, আপনার কি মনে হয়? আমার মনে হয় ওনারা নিজেরাই আতঙ্কিত, ওনারা আতঙ্ক ছড়াচ্ছেন না। কারণ ওনারা জানেন, কারণ ওনারা তো ডিপ স্টেটের খেলার সঙ্গে জড়িত ছিলেন। গত বছর যে রেজিম চেঞ্জ হলো তখন তো এটার সঙ্গে ওনারা জড়িত ছিলেন। এখন ওনারা যদি মনে করেন যে ওনারা শেখ হাসিনাকে অপসারণ করতেন, এটা ভুল। ওই সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী, আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা, তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে নিয়েছিল বলেই শেখ হাসিনার পতন হয়েছে। না হলে 15 বছর আন্দোলন করে শেখ হাসিনাকে কিছু করতে পারে নাই, 3 মাসে করে ফেলছে। আমাদের সশস্ত্র বাহিনী চেয়েছিল যে শেখ হাসিনার বিদায় হোক, এবং ওরা মানুষের পক্ষে অবস্থান নিয়েছিল। তো সেনাবাহিনী যে এই মানুষের পক্ষে, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল, এটা পিছনে তো সেনাবাহিনীর একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাটা কি? একটা ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক ভালো নির্বাচন। ভালো নির্বাচন তো আমরা দেখি নাই বাংলাদেশে। সেই নির্বাচনের পর গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, এটা ছিল সেনাবাহিনীর মূল এজেন্ডা, এটা এখনো আছে। এখন যাদের কথা আপনি বলছেন, ওনাদের তো ভোট বেস নাই। মানে ধরেন যার কথা বললেন, উনি যদি বিএনপির একজন অজ্ঞাত অখ্যাত কারো বিরুদ্ধে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, ওনার তো জামানত বাজেয়াপ্ত হবে। তার মানে ওনাদের তো ভোটার নাই। ওনাদেরকে ভোটার যেহেতু নাই, কখনো 111, কখনো 911 এই সমস্ত গল্প বলে ওনারা ক্ষমতায় থাকতে চাচ্ছেন দীর্ঘ সময়। নির্বাচন ওনারা দিবেন না, নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা মোহাম্মদ ইউনূসেরও নাই এবং ওনার সঙ্গী সাথীদেরও নাই। কিন্তু সমস্যা অন্য জায়গায়। যেই ডিপ স্টেট শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করলো, যেই ডিপ স্টেট মোহাম্মদ ইউনূসকে ফ্রান্স থেকে উড়ে নিয়ে এসে এখানে বসাই দিল, ওরা কিন্তু এখন চাচ্ছে ইলেকশন হোক। এটা কারণ আছে। কারণ আমি একটু আগে বললাম যে ওদের দুটো স্বার্থ, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজের জন্য অস্ত্রের বাধা সৃষ্টি করা, আর আমাদের প্রাকৃতিক সম্পদ ন্যাচারাল রিসোর্সেসে ভাগ বসানো বা লুট করা। এই দুটার একটাও অনির্বাচিত সরকারের সাথে যদি ওরা করে, সেটা টিকবে না। যার জন্য আমি চেষ্টা করি,
আমরা সহজভাবে জানি যে তারা তাদের পুতুল সরকারের মাধ্যমে সবকিছু মানে লুফে নিতে চায় বা সবকিছু অর্জন করতে চায় পুতুল সরকারের মাধ্যমে, এবং পুতুল সরকারগুলো তো সাধারণত অন্তর্বর্তী বা অনির্বাচিত সরকারগুলোই হয়ে থাকে। পুতুল সরকারকে দিয়ে ওরা ক্ষমতার রেজিম চেঞ্জ করে। আচ্ছা, পাকিস্তানে যেমন ইমরান খানকে সরানো হলো আর্মি ইন্টারভেনশনে, এখন কিন্তু পাকিস্তানে একটা গভর্নমেন্ট আছে, সেটা সেটা মানে ইফেক্টিভ হোক বা না হোক, গভর্নমেন্ট একটা হয়তো পাকিস্তান চালাচ্ছেন আসিম মনির হয়তো, কিন্তু ক্ষমতায় তো একটা দল আছে। কারণ একটি নির্বাচিত দল না থাকলে, সরকার না থাকলে কোন চুক্তি তো দীর্ঘস্থায়ী হবে না, ওই চুক্তি তো বাতিল হয়ে যাবে। তো এই রিস্ক ফ্যাক্টরটাকে ওরা অ্যাভয়েড করতে চায়। তারা যেই ঘটনাটা ঘটিয়ে লিবিয়াতে কেওটিক করে ফেলছে এই ডিপ স্টেট, যার জন্য ওরাও কিছু পায় নাই, অন্যরাও কিছু পায় নাই, সেটা বাংলাদেশ হতে দিবে না। আর বাংলাদেশে একটা বড় সমস্যা আছে যে আপনি লিবিয়া বলেন, ইরাক বলেন, মিশর বলেন, ওটা প্রতিবেশী দেশরা কিন্তু আরব বা আফ্রিকান কান্ট্রি। বাংলাদেশের প্রতিবেশী দেশ বললেই তো ভারত, আর অন্য পাশে ছোট্ট একটা করিডোরের মতো হলো বার্মা। তো ডিপ স্টেট এখানে এসে কিছু করে ফেলবে একা এই অনির্বাচিত কাউকে দিয়ে, আর সেটা তারা সফল হবে এটা না। তারা সফল হচ্ছে রেজিম চেঞ্জ করতে। আমি তো মনে করি ভারতও তখন চেয়েছিল শেখ হাসিনা বিদায় হোক, আর্মিও এটি শোনা যায়, অনেকে বলেন, আপনিও বলছেন, মানে এটি কেন ভারতে চেয়েছিল শেখ হাসিনাকে, শেখ হাসিনা পতন হোক, এটি কেন? কারণ শেখ হাসিনা ভারতের জন্য লাইবিলিটি হয়ে গেছে। উনি যা যা করছিলেন এখানে, এটা দোষ কিন্তু ভারতের উপর যাচ্ছিল। দেখেন বাংলাদেশে কিছু নেগেটিভ চালু করা হয়েছিল যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছেন, ভারত থেকে 26 লাখ লোক বাংলাদেশে কাজ করে, নেগেটিভ ভারত বিদ্বেষ সৃষ্টি করার জন্য। ওই নেগেটিভটা তৈরি করা হয়েছিল বলেই ভারত বুঝে গেছিল যে ওরা যদি তারপরেও শেখ হাসিনাকে ধরে রাখে, তাহলে কিন্তু এই বাংলাদেশের এই সব মানুষ, 17 কোটি মানুষ ভারতের বিরুদ্ধে চলে যাবে। এটা ভারত অ্যাফোর্ড করতে পারবে না, এটা ভারত করবেও না। আমেরিকান ডিপ স্টেট শুধু চায় নাই, ভারত চাইছে, আমার আর্মি চাইছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস, ডিজিএফআই চেয়েছে, এই জন্য হাসিনার পতন। এখন ভারত চাচ্ছে নির্বাচিত সরকার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী চাচ্ছে নির্বাচিত সরকার, এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্থায়ী রাষ্ট্রদূত স্টেফিয়ান জ্যাকবসন বা স্টেট ডিপার্টমেন্ট, ওরাও চাচ্ছে নির্বাচিত সরকার। এই জায়গাতে সবাই এক হয়ে গেছে। এখন ইউনূস সাহেব বা ওনার সাথের লোকজনেরা এরা মানতেরা দিনা, কারণ ওই যে বললাম যে নির্বাচন দিলে তো মোহাম্মদ ইউনূস যদি বিএনপির একজন অচেনা লোকের বিরুদ্ধে নির্বাচন করেন, ওনার তো জামানত বাজেয়াপ্ত বিএনপির। এবং নির্বাচন তো গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে। আপনি বলবেন অমুক পার্টি থাকবে না, তমুক পার্টি থাকবে না, তাহলে ধরেন বিএনপি থাকলো, বিএনপি নির্বাচনে জিতে গেলে আপনার মনে হয় যে বিএনপি ইউনূস সাহেবের ডিক্টেশন শুনবে? কখনোই না। বা সরকারি স্বার্থে যদি বলি, জামাতে ইসলামী ক্ষমতায় চলে আসবে, জামাতে ইসলামী কি ইউনূস সাহেবের ডিক্টেশন শুনবে? শুনবে না। তাহলে ইউনূস সাহেবের ডিক্টেশন শোনার জন্য ওনার নিজের দল যেটা উনি তৈরি করেছেন, এখন তো দেখি এটাই ওনার কথা শুনে না। কাজে এনারা যে বলছে 111 আসছে বা এটা মানে অন্ধকারের সাপ, সব জায়গাতে সাপ। কারণ ওনারা জানেন ওনারা কি অপকর্ম বা ভুল করছেন, যেই জন্য এটা হবে। ওনারা এখন ভূত দেখছেন, কিন্তু ওই যে সেই মেষ পালক আর বাঘের গল্পটা আছে না, বাঘ আছে, বাঘ কিন্তু আসবে, বাঘ কিন্তু চলে আসবে, কিন্তু সেই বাঘ চলে আসবে। এই বাঘটা আকৃতিটা কেমন? বাঘ চলে আসবে, সেই বাঘটা জাতির বন্ধু। কারণ আমি আগেই বলে নিচ্ছি, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। ইউনূস সাহেবের দ্বারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। ইউনূস সাহেব তো বাংলাদেশেরই কেউ না, উনি তো আমার দেশকে ওন করেন না। আপনি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমরা মারাও যাবো বাংলাদেশে, তাই না? ইউনূস সাহেবের তো সেই ব্যাপারটা নেই, ওনার তো কোনো কমিটমেন্ট নেই এই দেশের প্রতি। ওনার সাথে আপনি হয়তো হামিদ কারজাই তুলনা করতে পারেন, কিন্তু ওনার কোনো কমিটমেন্ট। আরেকটা জিনিস মনে রাখতে হবে পান্না ভাই, দেখুন যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াই করছে বা ওয়ার অন টেরর, বহু আফগান হাজার হাজার আমেরিকার পক্ষ নিয়েছে, জীবনের ঝুঁকি দিয়ে। আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে গেল, শত শত আফগান ওরা বিমানের চাকা ধরে ঝুলে থাকলো, আমাদেরকে নিয়ে যাও, নাই কিন্তু ওদেরকে ফেলে চলে গেছে।
কারণ প্রয়োজন শেষ, এটাকে ডিসপোজ অফ করে দেবে। এখন মার্কিন ডিপ স্টেটের কাছে মোহাম্মদ ইউনূস, ওনার লোকজন, সবার প্রয়োজন শেষ। তো কাজে ইউনূস সাহেবের ওই যিনি বলছেন 111, উনি নিশ্চয়ই ইউনূস সাহেবের কাছ থেকে এই বার্তাটা পেয়েছেন যে ওনাদের সময় শেষ। বাংলাদেশে এখন নতুন কিছু আসবে, খুব শীঘ্রই আসবে, আসা উচিত। আমি যদি মানে আসা উচিত। আপনি বলতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সময় প্রায় শেষ এবং তার অধীনে কোনো নির্বাচন হচ্ছে না? ইউনূস সাহেবের কথিত সরকার এখন লাইফ সাপোর্টে। এখন মাস্কটা কে খুলবে? এটা কি ওয়াকারুজ্জামান সাহেব খুলবেন লাইফ সাপোর্টটা, নাকি অন্য কেউ খুলবে? সেটা ডিপেন্ড করে। কিন্তু ওনার গভর্নমেন্ট ইজ নট ক্লিনিক্যালি ডেড, এটা একেবারেই লাইফ সাপোর্ট, এটা আর রিকভার করার কোনো সুযোগ নেই। কাজেই বাংলাদেশে আপনি যেটা অনেকবার বলছেন, আমি আপনার প্রোগ্রামে শুনেছি যে পরিবর্তন একটা মনে হয় আসন্ন বা এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে। এটার পিছনে দুইটা কারণ বলে আমি আজকে শেষ করবো। যে আপনি যখন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কনফ্রন্টেশনে যাচ্ছেন, তো সশস্ত্র বাহিনীকে মনে হইতেছে কিছুই না। সশস্ত্র বাহিনী তো লাখ লাখ প্রশিক্ষিত ফোর্স। আপনার যদি 500 স্নাইপার রাইফেল থাকে আপনাদের কাছে বা অন্য অস্ত্র, ওটা দিয়ে আপনি সশস্ত্র বাহিনীর সামনে দাঁড়াতেই পারবেন না। আর আমার সশস্ত্র বাহিনী আমাদের, ওরা তো আমাদের অহংকারের একটা জায়গায়, কারণ ওরা তো সার্বভৌমত্বের প্রতীক। এখন দেশের সার্বভৌমত্ব বিক্রি হয়ে যাচ্ছে, বিলিয়ে যাচ্ছে, সেখানে তো সশস্ত্র বাহিনী অ্যাকশন নেবে না। ওয়াকারুজ্জামান সাহেব, আমি যেটা বললাম যে ওনার ক্ষমতা গ্রহণের কোনো লোভ আগেও ছিল না, এখনো নাই, কিন্তু ওনার তো দেশ রক্ষার একটা দায়িত্ব আছে। উনি তো আমাদেরকে বলেছেন ওনার উপর আস্থা রাখতে। আমরা তো ইউনূস সাহেবের উপর আস্থা রাখি নাই, ওয়াকারুজ্জামান সাহেবের উপর রেখেছি। তো ওয়াকারুজ্জামান ওনার নিজের ইজ্জতের সাথে উনি এই জাতিকে এমন কিছু উনি করবেন না যার জন্য আমরা ওয়াকারুজ্জামান সাহেবের নামটা অন্য কোথাও লিখে দিব। উনি তো বললাম যে শেখ হাসিনার যে পতন, সেটার পিছনে তো ওনাদের সহযোগিতা ছিল, ইন্ডিয়ার সহযোগিতা ছিল, ডিপস্টেট ছিল। ওনারাও এখন চাইবেন যে না, ঠিক আছে, এই গভর্নমেন্টে ইলেকশন করার কোনো ইচ্ছা নাই, তাহলে অন্য কিছু হবে। তারপরে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওয়াকারুজ্জামান সাহেবের ভাষায় ওনারা ছুটিতে যাবেন। আপনার এই যতক্ষণ কথাবার্তা আমরা শুনলাম, মানে একবারে পরিষ্কার একটা পিকচার দেওয়ার চেষ্টা করেছেন এবং খুব সহজভাবে বলেছেন। যদি প্রশ্ন করি ভারতের জায়গা থেকে, আপনি বলছেন যে ভারতও চেয়েছিল শেখ হাসিনার পতনটি। এখন এটা তো ওপেন, সবার কাছে খোলামেলা একটা বিষয় যে বাংলাদেশে উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটছে এবং শেখ হাসিনাকেই তো ভারত অকৃত্রিম বন্ধু মনে করে। শেখ হাসিনা ভারতের কথা শুনছিল না, বা তিনি একতরফা ভাবে নিজের মতো করে নির্বাচনগুলো নিজের মতো করে করছিলেন বিতর্কের সঙ্গে। ভারত তাহলে জানতো না যে শেখ হাসিনার পতনটা হলে তাহলে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর একটি উত্থান বাংলাদেশে ঘটতে পারে এবং সেখান থেকে ভারতের জন্য এই বিষয়টি হুমকি হয়ে দাঁড়াতে পারে, যেমনটা ভারত এখন নানান সময় তাদের বক্তব্যে উপস্থাপন করছে। দেখুন, ভারতের জন্য শেখ হাসিনা লাইবিলিটি হয়ে গেছে, কারণ উনি ক্রমাগত ভুল করছিলেন আর এই দেশের মানুষ ভারতের উপর ক্ষিপ্ত হচ্ছিল। আপনি যেটা বলছেন শেখ হাসিনা অকৃত্রিম বন্ধু ভারতের, এটা যেমন সত্যি, বাংলাদেশ নামক রাষ্ট্রটি ইগনোর করার, অ্যাভয়েড করার কোনো সুযোগ ভারতের নেই। কারণ আমাদের অবস্থানটা, স্ট্র্যাটেজিক অবস্থানটা খুব একটা স্পর্শকাতর জায়গায়। ভারত কি জানতো না যে মৌলবাদের উত্থান হবে? জানতো, মার্কিন ডিপ স্টেটও জানতো। কিন্তু এটার অন্য একটা অ্যাঙ্গেল আপনি দেখেন, যে আপনি যখন বলছিলেন আজকে থেকে 2 বছর আগে বা 1.5 বছর আগে যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আল কায়দা নাই, কিছু নাই, এখন তো প্রমাণিত আছে, ফ্ল্যাগ উঠতেছে। তাহলে ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে, মিশর ট্যাম্পলেট, ইজিপ্ট ট্যাম্পলেট, যে মুসলিম ব্রাদারহুডকে ক্ষমতায় বসানো হলো, ওরা পতাকা নিয়ে আসলো, আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসলো, এরপর ওদেরকে চিহ্নিত করে কচুকাটা করা হলো। আপনি যেমন দেখছেন যে ভারতের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন, এটা দিচ্ছেন, যারা হুমকি দেয় এদের আসলে তো ভারতের বিরুদ্ধে কিছু করার মতো শক্তি নাই, কিন্তু ওনারা যে ভারতের পটেনশিয়াল এনিমি, সেটা তো ওনারা চিহ্নিত হচ্ছেন। আজকে ভারত বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, ভারত না তো কোনো দেশই বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। কেন দিচ্ছে না? আপনাকে আমাকেও ভিসা দিচ্ছে না, আমরা তো কেউ না। কেন দিচ্ছে না? আমরা সন্ত্রাসী রাষ্ট্রের সন্দেহভাজন তালিকায় চলে গেছি। তো এখানে অ্যাচিভমেন্টটা কার হলো?
আমি আর মানে ওইটা ব্যাখ্যা করবো না, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, যে এই দেশে আমি মুরগি বাজার এই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা শেষ করব। মার্কিন ডিপ স্টেটে খেলা তো আছেই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু গত ফেব্রুয়ারিতে যখন নরেন্দ্র মোদী গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, তাদের মধ্যে সাক্ষাৎ হলো, আমরা এই বিষয়টি সবাই দেখেছি, ওপেন একেবারে তারা কথা বলছে সাংবাদিক সম্মেলনে। ডিপ স্টেটের প্রসঙ্গ যখন এলো একজন সাংবাদিকের মুখ থেকে, তখন বাংলাদেশকে উদ্দেশ্য করে, তখন ডোনাল্ড ট্রাম্প উনি কথাটা ছুড়ে দিলেন নরেন্দ্র মোদীর দিকে, যে যুক্তরাষ্ট্র ডিপ স্টেট নিয়ে খেলে না, খেলে ভারত। এবং এই কথা বলে তিনি হাসলেন। তার এই কথাটাকে আপনি কিভাবে ধরছেন? যদিও অনেকদিন পর আবার বিষয়টি প্রসঙ্গ করে আলোচনায় নিয়ে এলাম, এবং ভারত ও বাংলাদেশকে নিয়ে ডিপ স্টেটে খেলা খেলে কিনা। না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই ডিপ স্টেটের ব্যাপারটা বলেনি ভারত খেলে। ওনাকে যখন প্রশ্ন করে হলো বাংলাদেশ প্রসঙ্গ, তখন উনি বলছেন যে বাংলাদেশ প্রসঙ্গটা দেখবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, মানে দায় দায়িত্বটা নরেন্দ্র মোদীর ঘাড়ে চাপাবে। ওটা যেন আর একটা প্রশ্ন ছিল যে ডিপ স্টেট প্রসঙ্গ, উনি বলেন যে ডিপ স্টেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খেলে না, খেলে ভারত। কিন্তু তার 2 দিন পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বললেন ইউএসএ থেকে অমুককে $29 মিলিয়ন দেওয়া হচ্ছে, অমুক, এগুলো বলছেন ওনারা।